উত্তরে পাহাড় আর দক্ষিণে সাগর, মাথার উপরে বিশাল আকাশ, পেছনে ইতিহাস আর সামনে জানি না কি আছে। তবে এই মুহূর্তগুলো আমি ভীষণ এনজয় করছি। বাতাসে সবুজের মিষ্টি ঘ্রাণ, আকাশের দিকে তাকিয়ে ভীষণভাবে চাইছিলাম অবিরল বৃষ্টি হোক, ধুয়ে যাক তপ্ত দুপুরের ক্লান্তি। দ্বিধান্বিত আকাশ তপ্ত পৃথিবীতে তার মেঘকন্যাকে আর পাঠালো না। বৃষ্টি আসুক আর নাই আসুক, দিন পার করে এই সন্ধ্যাটি ছিল রবিবারের সন্ধ্যা। একটি একটি করে এভাবেই দিন পেরিয়ে যায়, লম্বা হতে থাকে পেরিয়ে আসা দিনের লিস্ট। তখন হঠাৎ মাঝে মাঝে মনে হয় কতটুকু চেনা জানা হলো মানুষে মানুষে। এসব নিয়ে ভাবতে হলে এই পরিবেশে আসলে এক কাপ স্ট্রং কফি দরকার ছিল। আলহামদুলিল্লাহ, কি সুন্দর বাতাস বইছে। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ, সবুজের ছড়াছড়ি, মাথার উপর ওই যে চাঁদ, সব মিলিয়ে দারুণ পরিবেশ। এই পরিবেশে মুখোশের আড়ালে থাকার মুখোশধারী মানুষগুলোর কথা ভাববার কোনো অবকাশই নেই। আমার যে কি হয়, এরকম পরিবেশ দেখলেই দু চারটে কবিতার লাইন মনে হয়। আসলে এগুলো স্বরচিত কবিতা, তাই এলোমেলো একটু হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আই হোপ কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, দাদা ভাই, দিদি ভাই, আপু এবং ভাইয়া, সোনামণিরা, যে যেখান থেকেই দেখছো, নিশ্চয়ই আমার প্রিয় জান পাখিরা একটা লাইক দিয়েই কন্টিনিউ করছো। পরের দিন সকালবেলা, গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি নাস্তায় একটুখানি সেমাই তৈরি করে নিয়েছিলাম। আজ আর ওই রকম ভারী কিছু করব না, কারণ আজকে কিচেনের ইলেকট্রিক কর্নারটাকে ক্লিন করব। ইলেকট্রিক কর্নার মানে হলো এই যে এই সমস্ত জিনিসগুলো আমি যে কর্নারটাতে রাখি, ওটাকে আমি নাম দিয়েছি ইলেকট্রিক কর্নার। সেগুলোকে আমি বেশ ভিম লিকুইড দিয়ে একটু মেজে, তারপর পানির নিচে দেইনি, ভেজা টাওয়েল দিয়ে মুছে মুছে নিয়েছি। আর বাকিটুকু এইভাবে ফ্যান ছেড়ে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি। কিচেনে এইরকম জিনিসপত্রগুলো থাকলে তেল চিটচিটে ভাব হয়ে যায়, তো এইগুলোকে প্রায়ই মাঝে মাঝে আমি এইরকমভাবে ক্লিন করে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে মুছে নেই। আর ওই কর্নারটাকেও ডিপ ক্লিন করে নেই। গল্প, কথা আর কাজ তো চলতেই থাকবে। তার মাঝে আমার বন্ধুদেরকে আমি নতুন করে সেই পুরনো রিকোয়েস্টই আরও একবার করে নিতে চাই। প্রিয় বন্ধু, তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে বলবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নাও। আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করতে ভুলে যেও না কিন্তু। অল অপশনটি সিলেক্ট করে নিলে আমি যখনই ভিডিও আপলোড করব, তখন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তুমি সবার আগে ব্লগটি দেখে নিতে পারবে। আর যদি তোমার সময় স্বল্পতা থাকে, যখন খুশি তখন দেখে নিতে পারবে। তোমার যদি দেখতে দেখতে কোথাও ভালো লেগে যায়, তাহলে তুমি তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ব্লগটি দেখার সুযোগ করে দিতে পারো। আর যদি অলরেডি তুমি এই কাজগুলো করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো, টেবিলের উপর কিন্তু আমি ডিম এবং ডিম রাখার স্ট্যান্ড, ওটাকেও ওয়াশ করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। আর এরই মাঝে রিকোয়েস্টের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার মাছটাকে ভিজিয়ে দিয়েছি। আগের দিন সন্ধ্যায় কিছু পুঁটি মাছ বাজার করে নিয়ে এসেছিলাম, সেগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম। ওটাকেই আজকে রান্না করব বলে পরিষ্কার করার জন্য পানিতে রেখে দিলাম। এটা সেটা করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে, আর এদিক দিয়ে চুলাতে গ্যাসও চলে এসেছে। সিম্পল এবং সহজে রান্না করা যায় এমন রান্নাগুলোই আজ করব, কারণ আজ সময় হাতে নেই, ভীষণ ক্ষুধা লেগেছে, পেটের ভেতরে চুয়ো দৌড়চ্ছে। কারণ সকালবেলার নাস্তাটাও তো ওই রকম হ্যাভি কিছু করা হয়নি। ভেন্ডিটা কাটা হতে থাক, আর আমি অফ ক্যামেরায় ওদিক দিয়ে পটল ভাজি করে নিয়েছি। পটল ভাজির সঙ্গে একটু পেঁয়াজ হলে ভীষণ ভালো লাগে।
যেই ভাবনা সেই কাজ। আমি তো ওখানে পটলের সঙ্গে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি। কাঁচামরিচ কেন বাদ যাবে বলো? পটল ভাজির সঙ্গে এইরকম পেঁয়াজ কাঁচামরিচ ভাজি আমার ভীষণ ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছো, নিশ্চয়ই তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করছো। লাইকের কথা মনে করিয়ে দিই বারবার এই জন্য, কারণ তোমার একটি লাইক এই ভিডিওটিকে তোমার মতো লাইফস্টাইল পছন্দ করে এইরকম অনেক ভিউয়ারের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে। আমি ইদানিং প্রতিদিন ভিডিও আপলোড করি না, সপ্তাহে মাত্র 2টো ভিডিও আপলোড করি। প্রতিদিন আসলে সব বন্ধুর সব ভিডিও দেখা সম্ভব হয় না, তবে অল্টারনেটিভ ডেতে সবসময়ই বন্ধুদের ভিডিও আমি দেখি এবং সেগুলোকে লাইক দিয়ে দেখা শুরু করি। নয়তো বা আসলে দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। পটল ভাজি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছি, আর এদিক দিয়ে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। ছোট্ট একটা লাইক কাজের উৎসাহকে বাড়িয়ে দেয়। সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ককে মজবুত করে তোলে। একে অপরের পাশে হাত ধরে এগিয়ে যেতে রাস্তা তৈরি করে দেয়। লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কাজের উৎসাহ জুগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে সহযোগিতা করছে, সেই সকল বন্ধুদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভীষণভাবে কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা আপনাদেরকে জড়িয়ে থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। অফ ক্যামেরা আর ক্যামেরা সব মিলিয়ে আমার তো রান্নাটা শেষ, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। পটল আর ভেন্ডি ভাজির সাথে একটু রুই মাছের দো পেঁয়াজি করে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা এই তো একটুখানি আচার তৈরি করেছিলাম। অনেক দিন ধরেই করব ভাবছি। আমার সব আপুরা তো অনেক মজার মজার আচার বানিয়ে নিয়েছে। তো আমার এই আমগুলো শুকাতে শুকাতে এতটাই শক্ত হয়ে গিয়েছে যে ওগুলো দিয়ে বেশ মিষ্টি এবং টেস্টি একটা আচার তৈরি হয়েছে। আমার তো ভয়েস ওভার করতে গিয়েই মুখে জল চলে এসেছে। আমি এর মাঝে গুড় দিয়ে একটুখানি মিষ্টি করে আচারটা তৈরি করে নিয়েছি। বেশ ঝাল ঝাল, একটু টক আর বেশি মিষ্টি, এই রকম একটা আচার তৈরি করে আমি বয়মে ভরে নিচ্ছি, কারণ এই রকম আচারটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে। আচারে মিষ্টি দেয়া তাদের জন্যই, আর আমার জন্য টক আচার তৈরি করে নিয়েছি। সেটা তো ভিডিওতে শ্যুট করা হয়নি, অনেক আগেই করেছিলাম। আর এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে মুড়ি মেখে খেতে দারুণ লাগে। একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো তো শেষ হয়ে যাবে, তেলটাই পড়ে থাকবে। আর সেই তেল দিয়ে আমি মুড়ি আর চানাচুর দিয়ে মেখে চায়ের সঙ্গে খেয়ে নেব। আচারগুলো কিন্তু আমি একদম চেপে চেপে ভরে নিই, একটু আলগা আলগা করেই ভরে নিয়েছি, যাতে একটা টুকরোর থেকে আরেকটা টুকরোর মাঝে বেশ খানিকটা তেল ঢুকে জায়গা করে নিতে পারে। কারণ এই তেল ঢুকেই এই আমগুলোকে নরম করে দিবে, খেতেও ভালো লাগবে। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশটুকু তোমার ভালো লেগেছে। আচার তো অল কমপ্লিট। এইবার আমি ঢাকনা দিয়ে ফ্রিজে ভরে রাখবো। পরের দিন সকালবেলা ভোর ভোর ছুটে চলেছি হসপিটালে। আমার আম্মা ক্যান্সার পেশেন্ট। ওনার ছিল সেই দিন দ্বিতীয়বারের মতো থেরাপি নেয়ার দিন। উনি বয়স্ক মানুষ, ওনার রেডিওথেরাপি চলছে। বয়সের কথা বিবেচনা করেই ওনাকে আসলে বাইরে নিয়ে যাওয়ার টানা হেঁচড়াটা আর করা হয়নি, আর বয়স বিবেচনাতেই ওনাকে রেডিওথেরাপিটা দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছেন ইনশাল্লাহ। এই কথাগুলো মনে হলেই গলাটা ধরে আসে। আশায় বুক বেঁধে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে। ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে যে যেখান থেকে আমাকে বন্ধু মনে করে আমার এই চ্যানেলের পাশে কন্টিনিউ করছো, রিকোয়েস্ট রইল আমার মায়ের জন্য পারলে দোয়া করো, কারণ দোয়াতে অনেক বরকত থাকে। বলা তো যায় না কার দোয়ায় কখন কার জীবনে মঙ্গল চলে আসে। প্রতিবার রেডিওথেরাপির পর প্রতিটি পেশেন্টকে এইরকম আইসোলেশনে থাকতে হয়। প্রতিটি পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী সেই রকম অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে থাকে। আসলে
পরিবার যখন একসঙ্গে থাকে তখন মনে হয় না যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। যখন কোনো একজন দূরে সরে যায় তখনই বোঝা যায় পরিবার আসলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মা হলো সেই গুরুত্বপূর্ণ বিষয়ের কেন্দ্রবিন্দুতে থাকা একজন গুরুত্বপূর্ণ মানুষ। আরও একবার আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। ফেরার পথে আবার সেই সংসারের কাজগুলো, মানে এই যে সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করা দরকার ছিল, সেগুলোকেও করে নিয়ে এসেছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।